দিলীপ আছেন দিলীপেই। কেন বলছি? যখন ছিলেন রাজ্য সভাপতি, অর্থাৎ প্রাক্তন রাজ্য সভাপতি হোক কিংবা বিধায়ক, অথবা এখন তিনি বর্তমানে ক্যাবিনেট মন্ত্রী, তিনি যে বক্তব্যেই থাকুন না কেন, অর্থাৎ যে পদেই থাকুন না কেন, তিনি তার মন্তব্যে কিন্তু অটল। একেবারেই ইতিমধ্যেই ঘটে যাওয়া যে ভিন্ন ইস্যুগুলো ইতিমধ্যে সব থেকে বেশি হেডলাইনে, ঠিক সেই মন্তব্যগুলো নিয়ে কিন্তু ধরা দিলেন দিলীপ ঘোষ। ইকোপার্কে তার যে মূল মুহূর্ত, যেটা আমাদের ক্যামেরা বন্দিতে রয়েছে, অর্থাৎ দৈনন্দিন জীবনে ঠিক তিনি যেভাবে দিলীপ থাকেন তার নিজের স্বমহিমায়, তার পারতপক্ষে তার দিকে যখন উঠে আসে একের পর এক প্রশ্ন, অর্থাৎ সেই প্রশ্ন এই যে কলকাতার স্বনামধন্য কলেজ সুরেন্দ্রনাথ কলেজ, শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজ থেকে ট্রলি ভর্তি ভর্তি একাধিক টাকার গুচ্ছ, তার মধ্যে উইয়ে ধরা পোকা খাওয়া সেই টাকা সব নিয়ে একাধিকবার যে কলেজের যেরকম ইনফ্রাস্ট্রাকচার যেটা হয় সেটা কার্যত বিনষ্ট। সেখানেই শেষ নয়, তার সাথে সাথে সেই কলেজে কিভাবে রুম শয্যাশায়িত, অর্থাৎ শায়িত রুম নাকি সেই কলেজের মূল দ্রষ্টব্য, সেই সকল কিছু নিয়ে যখন দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলো, কি বললেন তিনি, শুনবো। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না, ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন, অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে। আর সেটা প্রমাণ হচ্ছে টাকাতে উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছিলেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইঁট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই। কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হচ্ছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি, পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে, কী লাভ আছে এসব করে? এবার প্রশ্নটা হচ্ছে অস্ত্র উদ্ধার সেই কলেজ থেকে, যেই কলেজ আমরা জানি অত্যন্ত স্বনামধন্য কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটির নাম করা সুরেন্দ্রনাথ কলেজ, সেই সুরেন্দ্রনাথ কলেজ থেকেই একের পর এক অস্ত্র উদ্ধার। এই প্রথম নয়, এর আগেও বহুবার এমন কিন্তু দৃশ্য দেখা গেছে। সবকিছু নিয়ে কি বললেন দিলীপ? আপনি হসপিটাল, কলেজ, ইউনিভার্সিটি যেখানে মানুষ সন্দেহ করবে না, সেখানে সবচেয়ে বেশি অকাজ কুকাজ হয়েছে। বম বন্দুক থেকে আরম্ভ করে টাকা পয়সা লুটপাট, এখানে মদ খাওয়া ফুর্তি করা, এইসব হতো, পার্টি হতো। তো আপনি ভাবুন কি পরিবেশ হয়েছে, কি অবস্থায়। এত অস্ত্রশস্ত্র আনা হয়েছিল ইলেকশন লড়ার জন্য, কিন্তু ইলেকশন কমিশন কিছুই করতে দিল না। এখন সেই সব হাতিয়ারপত্র তো আছেই, যেখানে সেখানে ছাপ্পা মারলে বেরোবে। মানুষ যেগুলো জানতো, টিএমসির অফিস থেকে মজুত করা সরকারি মাল পাওয়া যাচ্ছে, লোকেরাই বার করছেন দরজা ভেঙে। আর ক্ষেতের মধ্যে টাকা পাওয়া যাচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় পৌঁছেছে পশ্চিমবাংলা এই 15 বছরে। তারপরেও বড় বড় কথা বলছেন ওনারা। মানুষ অনেকটা সংযত হয়ে আছে আমরা বলছি বলে। মানুষের আর ধৈর্যের বাঁধ ভাঙবেন না, এইসব ড্রামা বন্ধ করুন। ক্ষোভ বিক্ষোভ বাড়িতে যান, রাস্তায় শুয়ে পড়ে আর নাটক করছেন আপনারা। জীবনে তো রাস্তায় বেরোলেন না, খালি ড্রামা করলেন। 2 নম্বরই মাল, লোককে লুটপাট করে খেলেন, ফুর্তি করলেন ঠান্ডা করে। এখন এই বিক্ষোভ এসব ড্রামা কেন করছেন? যেখানে হারমাদদের আড্ডা হবে, অ্যান্টি সোশ্যালদের আড্ডা হবে, সেখানে হাতিয়ার থাকবে, মদের বোতল থাকবে, বাকি সব কাজ। কসবা ল কলেজে কি হলো? ওদের পার্টিরই কর্মীকে নিজের পার্টির নেতাই ধর্ষণ করছে। এই তো কলেজগুলোর হাল। একটা দুটো প্রকাশ্যে এসে গেছে বলে আপনারা জানতে পেরেছেন, খবর করেছেন। প্রত্যেকটি ইউনিভার্সিটি কলেজে এই দুরবস্থা আছে। সেখানে পড়ার কোনো পরিবেশ নেই। বাবা মারা চিন্তা করতেন পাঠাবো কি না কলেজ ইউনিভার্সিটিতে ছেলে মেয়েদেরকে, কী অবস্থা হবে। তাই এখান থেকে বাংলার বাইরে সব চলে যেত। ইতিমধ্যে সকলের নখদর্পণে যে
কলকাতার সব থেকে আমাদের প্রিয় জায়গা কলেজ পাড়া, বইপাড়া, সেই কলেজ স্ট্রিটের ফুটে বসে থাকা প্রচুর আবেগ, প্রচুর মানুষের খেটে খাওয়ার রুটি রুজি, সেটা কি তবে এবার উচ্ছেদের পথে, নাকি সেটা শুধুমাত্রই ভুয়ো খবর? কি বলছেন দিলীপ, শুনবো। দেখুন, ভুয়ো খবর রটিয়ে মানুষকে খেপানো, ভয় দেখানোর চেষ্টা হবেই। কেউ ঘাড়বাবেন না, আর এই রটনাতে কান দেবেন না। সরকার একটা পলিসি ঠিক করেছে, ফুটপাত না থাকলে মানুষ যাবে কি করে। বৃষ্টির দিন আমি দেখেছি রাস্তায় জল জমে আছে, ফুটপাতে দোকান, মহিলারা পর্যন্ত বাধ্য হচ্ছেন কাপড় তুলে ওখান দিয়ে হাঁটতে। এটা কি কোনো সভ্য জগতে হয়? তার জন্য যদি ফুটপাত খালি করা হয় মানুষের হাঁটার জন্য, সেটাতে সমবেদনা বা কেউ কেউ চলে এসেছেন যারা টাকা নিয়ে বসিয়েছেন, তাদের কষ্ট হচ্ছে। ঠিক সেরকমভাবে রেলের প্ল্যাটফর্ম সেটা ব্যবসা করার জায়গা নয়। আপনি সাউথ সেকশনে যান, নর্থ সেকশনে যান, কোনো প্ল্যাটফর্মে খালি জায়গা পাবেন না, দাঁড়াবার বসার জায়গা পাবেন না, আপনি নড়তে পারবেন না। আর ট্রেন এসে গেলে এত ভিড় হয়, সেখানে দাঁড়াবার জায়গা থাকে না, পড়ে যান লোকেরা। এগুলো যদি সরানো হয়, কেউ যদি বাধা দিতে আসে, তো তার উদ্দেশ্য নিয়ে আমাদের খুব সন্দেহ আছে। আর এগুলো নিজেরাই খালি করে দিন মানুষের স্বার্থে। বিনা প্রয়োজনে সরকার কাউকে কষ্ট দেবে না, কিন্তু মানুষের স্বার্থে, মানুষের প্রয়োজনে জীবনযাত্রা নির্বাধ করতে কিছুর কড়া ডিসিশন আমাদের নিতে হবে, আর সেটা সবাইকে। তৃণমূল কি তবে এবার ভাঙছে? তৃণমূলে এবার ঠিক কোন পরিস্থিতি? পিসি ভাইপো ছাড়া তৃণমূল কি তবে এবার সত্যিই অচল? সবকিছু নিয়ে তৃণমূল নাকি বলেছিলেন, অর্থাৎ তৃণমূলকে নিয়েই তিনি নির্বাচনের পর তৃণমূল দলটাই আর থাকবে না, এমনটাই মন্তব্য করেছিলেন দিলীপ। আবারও ফের সেই প্রসঙ্গে দিলীপ, এ তো আমাদের আগে থেকেই জানতাম। আমি বলেছিলাম ইলেকশনের পরে হারলের দলটা খুঁজে পাওয়া যাবে না, কেবল পিসি আর ভাইপো থাকবেন। আর এই কথাটা দেখে নিন, 1-2 মাসের পরে পিসি ভাইপো ছাড়া টিএমসি বলে কিছু থাকবে না। আসলে টিএমসি থাকবে, নাকি শিবসেনার মতো আসল টিএমসি নকল টিএমসি ঝগড়া চলবে? সময় অপেক্ষা করছে, দেখা যাক। ইতিমধ্যে নব্য তৃণমূল নিয়ে ফের জোর চর্চায় সোশ্যাল মিডিয়া থেকে রাজ্য রাজনীতির অন্দর, এবং এর সাথে সাথে যেটা সব থেকে বেশি প্রাসঙ্গিক, ইতিমধ্যে ভিডিও ভাইরাল, কি না একেবারে পর্যাপ্ত বিশ্বস্ত যে মানুষ কুণাল ঘোষ, সেই কুণাল ঘোষের পোস্ট ঘিরে নাকি শুরু হয়েছে জোর চর্চা। সেটা কি? কুণাল ঘোষকে আমরা ইতিমধ্যেই দেখেছি মাটিতে শুয়ে তিনি হাত পা নাড়ছেন, এবং তার সাথে সাথে দিদি তার মাথায় হাওয়া করছে। আমার বলা কথা নয়, একেবারেই দিলীপ বলছেন, তাতেই কি বলছেন শুনে নেব। কটাক্ষ করুন, যাই করুন, এখন টিএমসিতে একজনের নেতা বেঁচে আছেন, তিনি হচ্ছেন কুণাল ঘোষ। তিনি দেশের জন্য লড়াই করছেন, রাস্তায় শুয়ে পড়েছেন, দিদির হাওয়া এখনও খাচ্ছেন। যারা দিদির হাওয়া খেয়েছে তারা কোথায় হাওয়া খাচ্ছে? জেলে এখন। এটা যেন খেয়াল করেন। আর আমার মনে হয় এই লাস্ট উইকেট চলছে, 9 নম্বর ব্যাটসম্যান নেমেছেন এখন ব্যাটিং করতে টিএমসির, যিনি কুণাল ঘোষ, যিনি টিএমসির হয়ে ব্যাটিং করছেন। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।